সাইফান বেখাপ্পা হেসে বলল, অসভ্য হলেও তোমার আমি বেবি। আমি এতদিনে তোরে বিয়া কইরা বাচ্চার বাপ হইতাম, বাচ্চা কামিং কামিং পর্যায়ে থাকতো, কিন্তু আমার ভাইডা যে আসে না, তাই তো। জারিন গালের দুপাশ লাল হয়ে তাকালো। তোমাকে সহ্য করি কেন বলো তো? সাইফান ঠোঁট কেটে হেসে বলল, তোর মন আমার চাই চশমা। জারিন আর কিছু বলল না, জানালার বাইরে তাকালো, চোখে রাগ কিন্তু ভেতরে অদ্ভুত নরম একটা কাঁপুনি। এইভাবে ঝগড়া করতে করতেই দুজনের দিন চলে যায়, কিন্তু এটাই তাদের মিষ্টি প্রেম, যেখানে ভালোবাসা কম, শব্দ বেশি, রাগ বেশি, খুনসুটি বেশি, কিন্তু তবুও এই রাগের আড়ালেই একটা আসল টান লুকিয়ে আছে। পরীক্ষা শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি। ঘরে তখন এক ধরনের তীব্র নীরবতা, যেন সবাই নিজের নিজের সময়ের সঙ্গে যুদ্ধ করছে। ক্লাসরুমের বড় ঘড়িটা যখন শেষ 15 ঘন্টা বাজালো, নাফিসার বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। সামনের খাতায় চোখ রাখতেই সবকিছু ঝাপসা হয়ে উঠছে। অসুস্থ শরীর, মাথার ভেতর ভারী চাপ, চোখের সামনে হালকা অন্ধকার নেমে আসা, সব মিলিয়ে লেখাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু সে থেমে থাকেনি। কলমটা শক্ত করে ধরে বাকিটুকু লেখা শুরু করলো। হাত কাঁপছে, আঙ্গুলগুলো অবশ হয়ে যাচ্ছে। শেষ লাইনটা যখন কাপা কাপা অক্ষরে লিখে ফেললো, ঠিক তখনই ঘন্টা বেজে উঠল। পুরো ক্লাসরুম যেন হঠাৎ নিঃশ্বাস ছেড়ে দিল। সবাই যে যার খাতা জমা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে লাগলো, কিন্তু নাফিসা তাদের মতো ওঠার মতো অবস্থায় নেই। ধীরে ধীরে আস্তে আস্তে সে নিজের কলমটা রেখে চোখ বন্ধ করলো 2 সেকেন্ডের জন্য। মাথাটা একটু ভারী, শরীরটা আরো ঢুলে পড়ার মতো। খাতা জমা দিয়ে নাফিসার দরজার দিকে হাঁটতে শুরু করলো। পায়ে যেন শক্তি নেই। বাইরে যখন বেরিয়ে এলো তখন মাঠে তেমন ভিড় নেই। এদিকটা আগেই বেশ ফাঁকা হয়ে গেছে, কিন্তু দূর থেকে দুইটা পরিচিত মুখ তাকে দেখেই হাত নাড়ল। মেহেরাব আর মেহেরিন দুজনেই দাঁড়িয়ে আছে, তাদের চোখে স্পষ্ট উদ্বেগ। আজ নাফিসাকে কেমন লাগছে সেটা তারা সকাল থেকেই বুঝতে পারছিল, তাই পরীক্ষা শেষ হওয়ার আগেই এসে দাঁড়িয়ে আছে, যাতে বের হওয়ার সাথে সাথেই তাকে নিতে পারে। নাফিসা একটু দূরে থেকেই ওদের দেখে হালকা করে হাসলো, খুবই ম্লান, খুবই ক্লান্ত একটা হাসি। তবু ওদের জন্য সে চেষ্টা করলো নিজের ভারসাম্য ধরে রাখতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার পা টলমল করছে। মেহেরাব আর মেহেরিন ওকে নামতে দেখে দ্রুত এগিয়ে এলো। আর মাত্র 2-3টা সিঁড়ি বাকি। ঠিক তখনই বিপদটা ঘটলো। নাফিসা পা বাড়াতেই হঠাৎ মাথার ভেতর ঘোরের ঝাঁকুনি, চারপাশ অন্ধকার হয়ে গেল। শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। সে মেহে বলার চেষ্টা করেছিল, কিন্তু শব্দটা ঠিকমতো বের হবার আগেই পুরো শরীরটা ঢলে পড়লো, চোখ বন্ধ হয়ে গেল। আর শেষের 2টা সিঁড়ি বেয়ে সে নিচে পড়ে গেল জোরে। মাথাটা সিঁড়ির কিনারে লেগে গভীর একটা কেটে গেল। সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করলো। দৃশ্যটা দেখে মেহেরাব আর মেহেরিন দুজনেই চিৎকার করে উঠল, নাফু! মেহেরিনের চোখের জল সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। সে দৌড়ে নেমে এসে নাফিসার মাথা তুলে নিজের কোলে রাখতে গেল, কিন্তু ইতিমধ্যেই কিছু স্টুডেন্ট কাছে এগিয়ে এসেছে। তেমন ভিড় নেই, তবুও যে কয়জন আছে সবাই ছুটে এলো সাহায্য করতে। মেহেরিন হাঁটু গেড়ে বসে নিয়ে নাফিসার মাথাটা নিজের কোলে টেনে নিল। রক্তে তার হাত ভিজে গেল, কিন্তু সে খেয়াল করলো না একটুও। তার গলা শুকিয়ে গেছে, কাপা কাপা কণ্ঠে ডাকতে লাগলো, নাফু, শুনতে পাচ্ছিস? নাফু, চোখ খোল প্লিজ। নাফিসা! মেহরাব তখন পুরো ভেঙে পড়ার মতো অবস্থায়। সে কাপা হাতে নাফিসার পালস চেক করার চেষ্টা করছে, কিন্তু নিজের হাতই কাঁপছে ভীষণ। এক মুহূর্ত দেরি না করে সে নাফিসাকে কোলে তুলে নিল। এতটা ভার সেও বুঝতে পারল না, শুধু অনুভব করলো ওকে এখনই হাসপাতালে নিতে হবে। মেহরিন পেছন থেকে উঠে দৌড়ে তাদের সঙ্গে ছুটল। চারপাশে কিছু শিক্ষক তখন খবর শুনে বেরিয়ে আসছেন, কিন্তু তারা আসার আগেই মেহরাব জোরে বলল, দরজা খুলে ধরো, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওরা গাড়ির দিকে দৌড়ে ছুটল। এক স্টুডেন্ট দরজা খুলে ধরল। মেহরাব নাফিসাকে পিছনের সিটে শুইয়ে দিল। মেহেরিন তার মাথাটা ধরে রাখলো, যাতে রক্তের চাপ না বাড়ে। গাড়ি স্টার্ট হতেই মেহরাব ব্রেক ছাড়লো না এক মুহূর্ত, পুরো স্পিডে ছুটে চলল হাসপাতালে। এদিকে পিছনের সিটে মেহেরিন বারবার নাফিসার গাল চাপড়ে ডাকছিল, নাফু, শোন প্লিজ, চোখ খোল, কিছু হবে না, কিছু হবে না, আমরা আছি, প্লিজ চোখ খোল। কিন্তু নাফিসা এখনো অচেতন, তার নিঃশ্বাস খুব মৃদু, রক্তে হাত ভিজে যাচ্ছে। মেহেরিনের চোখের জল থামছেই না, হাত কাঁপছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। অন্যদিকে স্কুলে থাকা কিছু শিক্ষক ঘটনা শুনেই দৌড়ে নিচে নেমে এসেছিলেন, কিন্তু ততক্ষণে মেহরাব নাফিসাকে নিয়ে চলে গেছে। তাই দ্রুত স্কুল অফিস থেকে নাফিসার বাড়িতে ফোন করা হলো। হ্যালো, আমরা স্কুল থেকে বলছি, আপনার মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে মাথায় আঘাত পেয়েছে। কেবিনের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম। ফোন পাওয়ার পর থেকে উনি একটানা কাঁদছেন, শাড়ির আঁচল ভিজে উঠেছে, বারবার চোখ মুছতে মুছতে। রিশা আর ইমা বেগম দুপাশ থেকে ধরাধরি করে দাঁড়িয়ে আছে, তবু কান্না থামছে না। ওনার মাথায় শুধু একটাই ভাবনা, আমার মেয়েটা ঠিক আছে তো? কলেজ থেকে ফোন আসার মুহূর্তটা
কথাটাই যেন সব উল্টাপাল্টা করে দিল। ম্যাডাম নাফিসা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, বাকিটা আর শোনা হয়নি ওনার। বুকটা কেঁপে ওঠে, পা যেন চলছিল না। তারপরও ছুটে এসেছেন হাসপাতালে। করিডোরের বিপরীত দিকে লাল চোখে দাঁড়িয়ে আছে মেহরাব আর মেহেরিন। তারা নিজেরাও ভয়ে চুপ, কিছু বলতে পারছে না। ভেতর থেকে নাফিসার কণামাত্র আওয়াজও আসছে না, আর সেটা আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছে সবার মনে। মিনিট 10 পর কেবিনের দরজা ক্লিক করে খুলল। সাদা অ্যাপ্রন পরে ডাক্তার বের হতেই সবাই ছুটে গেল তার দিকে। আফিয়া বেগম সবার আগে সামনে এগিয়ে এসে বললেন, আমার মেয়েটার কি হয়েছে? কিছু হয়নি তোর? ডাক্তার প্রথমে গম্ভীর মুখ করে ফাইলটা বন্ধ করে দাঁড়ালেন। সে মুখ দেখে মুহূর্তেই সবার বুক ধক করে উঠল। ডাক্তার শেষে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, দেখুন, প্রথমে আমি বলছি ভাগ্য খুব ভালো, সিরিয়াস কিছু হয়নি। কথাটা বলা মাত্রই আফিয়া বেগম যেন ভেঙে পড়া শরীর নিয়ে দেয়ালের সাথে হেলে দাঁড়ালেন। চোখের স্বস্তির একটা ঢেউ নামলো মুখে। ডাক্তার একটু হাসি মুখে বোঝাতে লাগলেন, মাথায় ধাক্কা লেগেছে, কপালের ওপরে 3টা সেলাই পড়েছে, ব্যথা আছে, মাথা ঘুরছে, কিন্তু ভিতরে কোনো রক্তপাত হয়নি, স্ক্যান রিপোর্ট ক্লিয়ার, চিন্তার কিছু নেই। মেহরিন আস্তে বলে উঠল, তাহলে ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ ইনশাআল্লাহ, একেবারে ভয় পাওয়ার মতো কিছু না, তবে খেয়াল রাখতে হবে এই সময়ে নাফিসা খুব সতর্কভাবে চলাফেরা করা দরকার। ভাগ্যিস কোনো কিছু হয়নি। আফিয়া বেগম এবার জিজ্ঞেস করলেন, প্লাস্টার দিতে হইলে দেন, ওর তো খুব ব্যথা করছে নিশ্চয়ই। ডাক্তার একটু নরম গলায় বললেন, আন্টি মাথায় আমরা প্লাস্টার দেই না, তবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে, 2-1 দিন ওকে বিশ্রাম নিতে হবে, আলো কমে গিয়ে বসবে, বেশি কথা বলতে নিষেধ করবেন, আর মাথায় ঝাঁকি লাগার মতো কিছু একেবারে নয়, ব্যথাটা 2-3 দিন থাকবে, তারপর কমে যাবে। ইমা বেগম নিঃশ্বাস ছাড়লেন, আলহামদুলিল্লাহ, আমাদের তো মনে হচ্ছিল আরো খারাপ কিছু হবে। ডাক্তার আবার বলেন, আরেকটা কথা, আপনারা ওর মানসিক অবস্থাটাও খেয়াল রাখবেন, ও একটু টেনশনে থাকে মনে হচ্ছে, মাথায় আঘাতের পরে বেশি দুশ্চিন্তা বা ভয় পাওয়া ঠিক না, আর এই সময় পরিবারের পাশে থাকা দরকার। এখন ও একা নয় তো, ওর সাথে আর একটা জীবন আছে, তাই বেশি খেয়াল রাখা উচিত মনে করি আমি। যাই হোক, ওকে কোনো গাইনোকোলজিস্ট ডক্টরকে দেখান। আফিয়া বেগম চোখ মুছতে মুছতে অবাক হয়ে বললেন, মানে? গাড়ি চলল কিছুদূর। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে সাইফান স্টিয়ারিং এ হাত শক্ত করলো। মুখটা কঠিন, কিন্তু চোখ বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছে। জারিন পাশ থেকে তাকালো। কি হয়েছে, এমন মুখ কেন? সাইফান এক মুহূর্ত চুপ, তারপর বলল, তুমি রিসার সাথে একটু থাকবে এই কয়দিন, মেয়েটা একদম ভেঙে পড়েছে। জারিন শান্ত গলায় বলল, থাকবো, তুমিই তো বলেছ ওর পাশে থাকতে, আর আমার বেস্ট ফ্রেন্ডও, এটা ভুলে যেও না। সাইফান মাথা নেড়ে সম্মতি দিল। গাড়ির ভেতর দুজনের মাঝে একটা অদ্ভুত নীরবতা তৈরি হলো। হঠাৎ সাইফান বলল, তোমার কি মনে হয় আকাশের এই আচরণটা ঠিক? জারিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠিক ভুল দিয়ে সবকিছু মাপা যায় নাকি? ছেলেটা ভয় পেয়েছে, পালাচ্ছে, কিন্তু ভুলে যেতে বললেই কি হয়? মানুষের জায়গা মানুষই নেয়। সাইফান গভীরভাবে তাকিয়ে থাকলো জারিনের দিকে। তুই এমন ভাবে কথা বলছিস কেন? জারিন হেসে বলল, কথা বললেই সমস্যা? সাইফানের চোখ সোজা ওর চোখে। তুমি যেভাবে কথা বলো তাতে মনে হয় তুমি অনেক কিছু বোঝো। জারিন মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। হ্যাঁ বুঝি, কিন্তু তুমি বুঝতে চাও না। এ কথায় সাইফান চুপ হয়ে গেল। দুজনের মাঝে আবার নীরবতা নেমে এলো। গাড়ি একটা মোড় ঘুরতেই সাইফান বলল, চশমা? হ্যাঁ, আমি না থাকলে নিজের খেয়াল রাখবে, রিসারও। জারিন ভ্রুকুসকে তাকালো। তুমি কি যাচ্ছ যুদ্ধ করতে? নাটক বাদ দাও। সাইফান হাসলো একটু, খুব হালকা, শুধু বলল, তুমি থাকলে আমার মনটা শান্ত থাকে। জারিন তাকিয়ে রইল তার দিকে। সাইফানের চোখে অদ্ভুত নরমতা, যা সে দেখেনি আগে। হঠাৎ বায়ুতে একটা মোড় ঘোরার মতো অনুভূতি। গাড়ি থামলো বিমানবন্দরের কাছে। সাইফান বাইরে নেমে দাঁড়ালো। জারিনও নামলো। হাওয়া বইছিল। জারিনের চুল মুখে এসে লাগলো। সাইফান আস্তে করে চুল সরিয়ে দিল। জারিন দম আটকে গেল। এই কি করছো? সাইফান মলিন হাসলো। যাচ্ছি তো, তাই ভাবলাম। জারিন চোখ পাকালো। এভাবে চুপচাপ চলে যেও না, ফোন দিও। দিব। তারপর একটু থেমে, তুমি ধরবে তো? তুমি আমার সাথে ভালো কথা বলতে চাও না? জারিন ঠোঁট কামড়ালো, চোখ ঘুরিয়ে বলল, মুড ভালো থাকলে ধরবো। সাইফান হেসে ফেললো এবার। ঠিক আছে, মুড ঠিক রাখতে চেষ্টা করবে। ঠিক তখনই অফিসের একজন কর্মচারী এসে বলল, স্যার সময় হয়ে গেছে। সাইফান 1 সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলল, চশমা? খেয়াল রেখো নিজের। জারিন কথা বলতে গেলেও গলা আটকে গেল। সাইফান ঘুরে হেঁটে গেল ভিতরের দিকে। জারিন দাঁড়িয়ে রইল জায়গাটায় যতক্ষণ না সাইফান চোখের আড়াল হয়ে গেল। তারপর ধীরে নিঃশ্বাস ছেড়ে বলল, পাগল ছেলেটা।